আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস। বিতর্কিত ৩ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয় সচিবদের ভূমিকা তদন্তে একটি কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে এই সংক্রান্ত আলোচনা শেষে এ নির্দেশ দেন প্রধান উপদেষ্টা ও কমিশন প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের দেওয়া বার্তায় আরও জানানো হয়, সবাই জুলাই সনদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আগামী জুলাইয়ের মধ্যে এটি জাতির সামনে উপস্থাপন করার প্রস্তুতি চলছে। দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। সকালে বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের বৈঠক শেষে একথা জানান বিএনপি নেতা মঈন খান। এর আগে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রমজানের আগে নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে জনগণের যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়েছে। অন্যদিকে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে জানাতে সরকারের প্রতি আহ্বান জানান সালাউদ্দিন আহমদ। আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রুদ্র রফিকের রিপোর্ট। সোমবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মঈন খান ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। বাংলাদেশ এবং বিলেতের মধ্যে যে বৈঠক শেষে মঈন খান বলেন, দেশকে গণতন্ত্রের পথে উত্তরণে সর্বাত্মক সহযোগিতা করবে যুক্তরাজ্য। সবাইকে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। বিলেতের সঙ্গে আমরা ভবিষ্যতে কোন কোন বিষয়ে আমরা উন্নয়ন যে কার্যক্রম সেগুলো আমরা জোরদার করতে পারি সেটা নিয়ে আলোচনা হয়েছে। বলেছি যে আমরা তো ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসি ফলো করি, তো ওরা সুষ্ঠু নির্বাচন দেখতে যাবে না তো কে যাবে বলেন? এইখানে তো কোনো দ্বিমত থাকতে পারে না। সকালে লন্ডন থেকে দেশে ফিরে বিমানবন্দরে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্কারের যেসব বিষয়ে সবাই একমত সেগুলো শেষ করতে 1 থেকে 1.5 মাসই যথেষ্ট। জনগণের নির্বাচনের যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে আমি মনে করি। বিশেষ সন্ধিক্ষণে আমাদের যে ঐক্যমত হয় সেটা হচ্ছে আমাদের একটা ভালো দিক দেশের জন্য। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, লন্ডন বৈঠকে কাউকে দায় মুক্তির বিষয়ে আলোচনা হয়নি। লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা খুব শিগগির ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি, যাতে ইলেকশন কমিশন জনগণের সামনে বলতে পারে যে তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক মেসেজ পেয়েছে। জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, জনগণের প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো দায়বদ্ধতা নেই। জনগণের প্রতি দায়বদ্ধতা বলতে যেটা বোঝা যায় সেটি তো তাদের নেই। তারা একটি নির্ধারিত কাজ অল্প সময়ের জন্য এসেছে। রুদ্র রফিক, RTV, ঢাকা। আগামী 1 মাসের মধ্যে গুম বিষয়ক নতুন আইন হচ্ছে। এই আইনের অধীনে স্থায়ী গুম কমিশন হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, গুম হওয়া ব্যক্তি পরিবারের জন্য নিখোঁজ সনদ দিবে সরকার, যা দিয়ে সন্তানরা অফিসিয়াল কাজ করতে পারবে। সকালে সচিবালয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, জাতিসংঘের গুম বিষয়ক কমিশন বর্তমান গুম কমিশনের মেয়াদ বাড়ানোর পরামর্শ দিয়েছেন। এই গুম কমিশন আজ থেকে 12 বছর আগে বাংলাদেশে আসতে চাইলেও আওয়ামী লীগ সরকার তাদের আসতে দেয়নি। আমরা একটা আইন করছি, আইনের আন্ডারে একটা পার্মানেন্ট গুম বিষয়ক কমিশন থাকবে। সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আমরা সর্বোচ্চ তাড়াতাড়ি করার চেষ্টা করছি। গত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে এই জাতিসংঘের যে ওয়ার্কিং গ্রুপ আছে সেই ওয়ার্কিং গ্রুপকে বাংলাদেশে আসতে দেয়নি, তাদের চিঠির উত্তর পর্যন্ত দেয় নাই। মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হাজির হতে পত্রিকা বিজ্ঞপ্তি নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 24 জুনের মধ্যে তাদের হাজির হতে এ নির্দেশ দেওয়া হয়। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে আসামিরা উপস্থিত না হলেও বিচারিক প্রক্রিয়া এগিয়ে যাবে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আরও জানাচ্ছেন জিএম মাহমুদ।
এভাবেই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সারা দেশে ১৪০০ ছাত্র জনতাকে হত্যা করা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ, উস্কানি ও প্ররোচনায় এ হত্যাকাণ্ড ঘটে। এমনকি আন্দোলন দমাতে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশও দেন তিনি। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী এমন ৫ অভিযোগে শুনানি হয় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে, যেখানে হাজির করা হয় মামলার একমাত্র গ্রেফতারকৃত আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। আসামি শেখ হাসিনা এবং আসামি আসাদুজ্জামান খান কামালের বাসায় বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে তাদেরকে সেখানে পাওয়া যায়নি। অর্থাৎ এই আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে আগামী ১ সপ্তাহের মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশনা দিয়ে আদালতের এই আদেশটি দুটো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন। শেখ হাসিনা সহ পলাতক আসামিদের খুঁজতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানান তাজুল ইসলাম। আর বিচার কাজে কেউ বাধা দিলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। যদি এই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরেও আসামিরা আদালতে উপস্থিত না হন, তাহলে আদালত তাদের অনুপস্থিতিতে বিচারের রাস্তায় অগ্রসর হবেন। কেউ যদি এটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে, কেউ যদি আইন অমান্যকারী কোনো কাজ করে, সেই ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেন ঢাকায় সফররত জাতিসংঘের গুম বিষয়ক প্রতিনিধি দল। জিএম মাহমুদ, RTV, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ব্রিটিশ দাবি করলেও বাংলাদেশি নাগরিক হিসেবে ফ্ল্যাট জালিয়াতি সহ বিভিন্ন দুর্নীতি করেছেন। তাই বাংলাদেশি হিসেবে তাকে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। এদিকে ২,০০০ কোটি টাকা পাচারের অভিযোগে যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক হাই কমিশনার সাইদা মুনা তাসনিম ও তার স্বামীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। আওয়ামী লীগ শাসনামলের প্রায় ৬ বছর ধরে যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনার দায়িত্ব পালন করেন সাইদা মুনা তাসনিম। তিনি যতই বলুন না কেন আমি ব্রিটিশ, আমরা যখন আমাদের কাগজপত্র দেখছি তাতে তো বাংলাদেশি মনে হচ্ছে। এখন যদি আপনি অবস্থার পরিপ্রেক্ষিতে নিজের সুবিধার জন্য কখনো ব্রিটিশ বলেন, কখনো বাংলাদেশি বলেন, এটা কি সমীচীন কিনা, এটা আমার মনে হয় আপনারা এটা ভালো বিবেচনা করবেন। ৩১ জুলাইয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়। একজন প্রধান রিটার্নিং অফিসার এবং ৯ জন রিটার্নিং অফিসারকে নিয়ে এ সংক্রান্ত নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। তফসিল ঘোষণা সহ নির্বাচন অনুষ্ঠানের সার্বিক কার্যক্রম পরিচালনা করবে এ কমিশন। আমরা যেটা ওয়ার্কআউট করে দেখেছি তাতে জুলাই মাসের মধ্যেই নির্বাচন করা সম্ভব, কারণ নির্বাচনের তফসিল ঘোষণা থেকে নির্বাচন হওয়া পর্যন্ত ৩৫ থেকে ৪০ দিন সময়ের মধ্যে এটা করা সম্ভব। এর বেশি কম বেশি বাড়াবাড়িও করা একটু ডিফিকাল্ট, এর চেয়ে বেশি কমানো একটু ডিফিকাল্ট। তারপরে স্টেক হোল্ডারের সাথে আলাপ আলোচনা করে ওনারা যদি এটা বাড়ানো কমানো সম্ভব হয় সেটা ওনারা করবেন। ইসরায়েলকে চরম শিক্ষা দিতে এবার সুইসাইড ড্রোন পাঠালো ইরান। সেই সাথে ইসরায়েলিদের জাহান্নামে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের শীর্ষ নেতারা। এদিকে সার্বিক পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তেহরান। ইরানের পররাষ্ট্র দপ্তর থেকে এসব জানানো হয়েছে। অন্যদিকে ইরানের 1/3 ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। বিস্তারিত বিনিয়ামিনের রিপোর্টে। এভাবেই ইহুদি ভূখণ্ডে একের পর এক ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরান। দুই দেশের পাল্টাপাল্টি হামলা ঘিরে মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে হামলার তীব্রতা বাড়াচ্ছে দুই দেশই। এরই মধ্যে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে কয়েক ডজন সুসাইড ড্রোন নিক্ষেপ করেছে বলে দাবি করেন ইরানের সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার সেইদারি। এসব ড্রোনের মধ্যে আরাশ অন্যতম, এর পরিসর 2000 কিলোমিটার। আর ইসরায়েলিদের জাহান্নামে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ইসরায়েল রেড লাইন অতিক্রম করেছে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে 4 দিনের হামলায় ইরানের শতাধিক ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে বলে দাবি ইসরায়েলি সেনাবাহিনীর। তীব্র হামলা থেকে বাঁচতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান সংস্থাটির মুখপাত্র। এছাড়া পারমাণবিক ইস্যুতে কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখতে চাইলে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি হামলার সমালোচনা করতে হবে বলে জানিয়েছে ইরান। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানান, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার জন্য ইরান পার্লামেন্টে বিল উত্থাপনের প্রস্তুতি নিচ্ছে। এমন ঘোষণার মুখে ইরান ইসরায়েল সংঘাত নিরসনে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার জরুরি বৈঠক চলছে। এছাড়া দুদেশের মধ্যে দ্রুতই শান্তি প্রতিষ্ঠার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। অন্যদিকে ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে কোনো পারমাণবিক আলোচনা হবে না বলে সতর্ক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিনিয়ামিন, RTV। পোশাক শিল্প মালিকদের সংগঠন BJME এর 2025-27 সেশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ করেছে। সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বাবু। প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পোশাক খাতকে এগিয়ে নিয়ে স্বতন্ত্র মন্ত্রণালয় গঠন এবং SMEর জন্য বিশেষ সুবিধার দাবি জানান তিনি। বিস্তারিত তৌহিদুর রহমানের রিপোর্টে। বিজেএমইর 2025-27 সেশনের নতুন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয় গেল 31 মে। বিজয়ী জোট ফোরামের লিডার মাহমুদ হাসান বাবু নির্বাচিত হন সভাপতি। সোমবার প্রশাসকের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করে নতুন কমিটি। চ্যালেঞ্জের মধ্যেও বিজেএমইকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন বলে জানান বিদায়ী প্রশাসক আনোয়ার হোসেন। সম্ভাবনা সেই বিশ্বাস নিয়ে আমি ফিরছি। পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় সবার সহযোগিতা চান নবনির্বাচিত সভাপতি। স্বতন্ত্র মন্ত্রণালয় সহ নানা দাবিও জানান তিনি। পোশাক শিল্পের জন্য স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করার জন্য কাজ করা, SME এবং নন বন্ডেড ফ্যাক্টরি যারা আছেন তাদেরকে বাড়তি সহযোগিতা দেওয়া। এই ইসরায়েল আর ইরানের যুদ্ধটা আমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ, কারণ হচ্ছে এরপরে যদি ফলে তেলের দাম বৃদ্ধি পেলে সেটার একটা রিকারিং এফেক্ট সবার উপর পড়বে এবং পোশাক শিল্প এর থেকে বাদ যাবে না। শিল্পের উন্নয়নে সব জোটকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান সাবেক সভাপতিরাও। আমি আশা করি আপনার নেতৃত্বে বাংলাদেশের পোশাক শিল্প আরো আধুনিক, টেকসই ও আন্তর্জাতিক মানে গিয়ে পৌঁছাবে। এই বোর্ডকে, বাবুকে সর্বাত্মক সহযোগিতা থাকবে। এই সেক্টরের জন্য যে যে কাজগুলো আমরা করে এসেছি, আগামীতে আরও এটা কন্টিনিউ নিয়ে একটা গ্রেটার হাইটে এটা যাবে ইনশাল্লাহ, এবং সবাই মিলে আমরা কাজ করব। জুলাই আগস্ট অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের কর্মসংস্থানের সৃষ্টির আশ্বাসও দেন নবনির্বাচিত সভাপতি। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। খুলনায় গ্রাহকের 1,73,00,000 টাকা দাবি পরিশোধ করেছে দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। সকালে নগরের নিউ মার্কেটের সামনে NLI টাওয়ারে উন্নয়ন সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গ্রাহকের হাতে বীমা দাবির চেক তুলে দেন কোম্পানির সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বাহারুদ্দিন মজুমদার। খুলনা এরিয়া প্রধান মোহাম্মদ লিটন হাওলাদার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় AVP কাজী মুক্তুল হোসেন সহ বিভাগের অন্য বীমা কর্মীরাও উপস্থিত ছিলেন। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।